প্রিয় বন্ধুরা, আজকে আমরা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের অ্যাডমিশন প্রিপারেশন নিতে আমরা ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের সাবজেক্ট থেকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে কিছু তথ্য, কিছু কোশ্চেন আমরা জেনে নেব। তো তোমরা জানো যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে বারবার পরীক্ষায় একটি করে কোশ্চেন থাকে। তো আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে যে তথ্যগুলো জানা জরুরি এবং যে বিষয়গুলো নিয়ে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব, তো আজকের ক্লাসটা তোমরা যদি ভালো করে একটু শোনো, ভালো করে একটু মনে রাখো বা একটু খেয়াল করো বা একবার যদি মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই ফ্লোরেন্স বিষয়ে যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসে এবং বিগত দিনগুলোতে আসছে, এইগুলো আর কখনো ভুলে যাবে না ইনশাআল্লাহ। তো দেখা যাক আমরা ফ্লোরেন্স সম্পর্কে আমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের একটা অংশ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতিহাস, এই সম্পর্কে আমাদের কিছু কোশ্চেন আসে। তো আমরা দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের চিত্রায়িত এটা করেছি, তার সঙ্গে একটা বিশেষ চিত্র আসে, এটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা দেখি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্পর্কে কি কি লেখা আছে। নোন অ্যাজ লেডি উইথ ল্যাম্প, এই কথাটির সঙ্গে আমরা সবাই পরিচিত। তো এই কথাটি লেডি উইথ ল্যাম্প, দ্য ফাউন্ডার অফ মডার্ন নার্সিং, এই কথাগুলো কোথা থেকে আসলো সে বিষয়গুলো আমরা জানব। তো আমরা তার জন্ম মৃত্যু নিয়ে আমরা থাকি, আমাদের একটা বিশেষ দিন আসে, আমরা পালন করি, সেটা হচ্ছে 12ই মে। তিনি 1820 সালের 12ই মে জন্মগ্রহণ করেন এবং 13ই আগস্ট 1910 সালে মৃত্যুবরণ করেন। তার বার্থ প্লেস ছিল ফ্লোরেন্স, ইটালিতে তিনি জন্মগ্রহণ করেন। তো মেজর কন্ট্রিবিউশন, এখান থেকে আমাদের কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে। বা নার্সিং প্রফেশনে স্ট্যাবলিশড, অর্থাৎ নার্সিং যে একটা প্রফেশন, এটাকে তিনি প্রথম প্রতিষ্ঠিত করেন। এই জন্য যে এই যে প্রফেশন থেকে সরাসরি তার যে ফাউন্ডার অফ নার্সিং এটা চলে আসছে, যে নার্সিং যে একটা প্রফেশন সেটাকে তিনি প্রথম সেটা ইস্টাবলিশড করেন। এই জন্য তাকে ফাউন্ডার অফ মডার্ন নার্সিং বলা হয়। এমফেসাইজ, তিনি কোন কোন বিষয়গুলো নিয়ে ফোকাস করেছেন, সেটা হচ্ছে ক্লিননেস, পরিষ্কার পরিচ্ছন্নতা, ভেন্টিলেশন, আলো বাতাস, আমরা জানি ভেন্টিলেশন কি, ভালো আলো বাতাস, গুড এনভায়রনমেন্ট, এছাড়া হাইজেনিং ইন হসপিটাল। তো এই তিনটা কথাই কিন্তু এমনি সহজভাবে আসেনি, তো কোথা থেকে আসছে সেটা আমি আপনাদের জানাবো। এরপর আমরা নাইট রাউন্ডস উইথ ল্যাম্প ইন দ্য ওয়ার হসপিটাল, এই যে এখানে হচ্ছে কথাটা দ্য লেডি উইথ ল্যাম্প, এই কথাটা কোথায় আসছে, তিনি হসপিটালে যে নাইটে যখন তিনি ঘুরে বেড়াতেন, তখন তিনি হাতে একটা ল্যাম্প নিয়ে এই হসপিটালে ঘুরে বেড়াতেন, সেখান থেকে তার নাম আসছে লেডি উইথ দ্য ল্যাম্প। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ইতিহাস। এরপর আছে ইউজ স্ট্যাটিস্টিক্স টু রিডিউস মর্টালিটি, এই যে তিনি একটা স্ট্যাটিস্টিক্স ইউজ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমি একটা বিশেষ চিত্র দিছি, এই চিত্রটা, এটার নাম হচ্ছে এই যে কম্বো ডায়াগ্রাম, কক্সবো ডায়াগ্রাম, যেটা এটা আরও বিস্তারিত আমরা নিচের দিকে দেখব। তো আমরা কি জানি, তিনি যে স্ট্যাটিস্টিক্যাল ডায়াগ্রামটা দিয়েছেন সেটার নাম হচ্ছে কক্সকোম্ব ডায়াগ্রাম। এখন আমরা দেখি এই কক্সক্রোম ডায়াগ্রামটা কি। তো এটা ইতিহাস হচ্ছে, এই কক্সক্রোম ডায়াগ্রাম তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ, নন ব্যাটেল আর ব্যাটেল, হলুদ যে অংশগুলো হচ্ছে সেটা হচ্ছে ব্যাটেল, আর হচ্ছে নন ব্যাটেল হচ্ছে যে এই যে অন্য কালারের যে অংশটা সেটা হচ্ছে নন ব্যাটেল। তো এই দুইটা কথার পার্থক্য হচ্ছে, তিনি দেখিয়েছেন যে ক্রাইমিয়ার যুদ্ধ যখন হয় সেটা হচ্ছে 1854 সাল থেকে 1855 সালের, যে তিনি 11 মাসের একটা ডায়াগ্রাম দিয়েছেন। সেখানে কি হয়েছে, যে সৈনিকরা মারা যাচ্ছে যে যুদ্ধক্ষেত্রের চাইতে যুদ্ধ ছাড়া নন ব্যাটেল গ্রাউন্ডে সৈনিকরা বেশি মারা যাচ্ছে,
তো তিনি এখানে একটা গোল আকার একটা ডায়াগ্রাম তিনি দেখিয়েছেন। সেখান থেকে কি এই যে এপ্রিল থেকে শুরু করেছেন, এপ্রিলে নন ব্যাটল গ্রাউন্ডে কতজন মরছেন, মে, জুন, জুলাই, আগস্ট, এই জায়গায় ধীরে 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 এই অনেক লম্বা একটা হয়েছে। তো এই কারণগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। দ্য ইংলিশ নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ ইনভেটর দ্য displaying statistical diagram in 1858 সালে she devised the type of descript here which she named coxcomb। এটা তিনি কক্সকম্ব নাম দেন। তো এটার মেইন বিষয় যে আমরা অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে সরাসরি যুদ্ধর চাইতে হসপিটালেই অর্থাৎ বেশি সৈনিক মারা যাচ্ছে, এই কারণগুলো তিনি দেখাইছেন। তো পরে দেখি ক্রাইমিয়ার ওয়ারে কি হয়েছিল, সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাট স্কটারি ব্রাক হসপিটালে তিনি যখন কাজ করতেন তখন এই বিষয়টা তিনি ধারণা নিয়ে আসেন। তো ক্রাইমিয়ার যুদ্ধ কত সাল থেকে কত সালের পর্যন্ত হয়েছিল? 1853 সাল থেকে 1856 সাল পর্যন্ত এই যুদ্ধটা স্থায়ী হয়েছিল। রিডিউস ডিলাইট রেট বাই ইমপ্রুভ স্যানিটেশন। তিনি প্রথমে কি করেছিল, যে এই যে রেটটা যে রিডিউস করেছিলেন সেটা হচ্ছে হসপিটালে তিনি স্যানিটেশনের ওপর বেশি জোর দিয়েছিলেন। কেন কি, যে এমফেসাইজ এই যে ক্লিননেস, আমরা ওপর যে পড়ে আসলাম যে ক্লিননেস, ভেন্টিলেশন, হাইজিন, এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে সৈনিকরা অসুস্থতা বেশি হচ্ছে এবং সেটাকে তার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ভালো ভেন্টিলেশন দিতে হবে এবং হাইজেনিক থাকতে হবে। এগুলো থাকার পরে কি হচ্ছে, রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে এবং মৃত্যুর হার কমে যাচ্ছে। এই বিষয়গুলো আমার একটু মনে রাখার দরকার। শর্ট কাটে ক্রাইমিয়ার যুদ্ধ কত সালে হয়েছিল, কোন হসপিটালে তিনি কাজ করতেন, এই ছোট ছোট কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আমাদের আসে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। এবং নার্সিং এডুকেশন, এখন আসি যে নার্সিং এডুকেশন সম্পর্কে, এডুকেশনের ওপর তার কি অবদান ছিল। তিনি ফাউন্ডার অফ নার্সিং স্কুল অ্যাট থমাস হসপিটালে, তিনি 1860 সালে থমাস হসপিটালে একটা নার্সিং স্কুল প্রতিষ্ঠা করেন। এটাই হচ্ছে ফরমান ট্রেনিং স্কুল ফর নার্সিং। এটাই এই হসপিটালে যে তিনি নার্সিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, এটাই নার্সের একটা ট্রেনিংয়ের সর্বপ্রথম একটা ফর্মাল এডুকেশনাল ট্রেনিং সেন্টার হিসেবে তিনি এটা প্রতিষ্ঠিত করেছিলেন। এখন ফেমাস বুক, তার বিখ্যাত বইটির নাম কি? নোটস অন নার্সিং। তার বিখ্যাত বইটির নাম হচ্ছে নোটস অন নার্সিং। তিনি এই বইটি লিখেছিলেন এবং এটা নার্সিংয়ের একটা বিখ্যাত বই। 3 প্রিন্সিপাল, মূল নীতিগুলো কি কি ছিল? যে এনভায়রনমেন্ট অ্যাফেক্ট হেলথ, পরিবেশে রোগ মুক্তি সহায়ক, অর্থাৎ পরিবেশ যদি ভালো থাকে তাহলে রোগ মুক্ত থাকবে। এটা তার মূল নীতি ছিল, যে পরিবেশটা তাকে পরিষ্কার রাখতে হবে। তিনি কি সম্মাননা পেয়েছিলেন? ঠিক আছে, তিনি ফার্স্ট ওমেন টু রিসিভ অর্ডার অফ মেরিট। ইউকে থেকে যুক্তরাষ্ট্রের সরকার তাকে যে অর্ডার অফ মেরিট পুরস্কারে ঘোষিত করেছিলেন। এরপর আমরা পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবো। ফাউন্ডার অফ মডার্ন নার্সিং, লেডি অফ ল্যাম্প, ক্রাইমিয়ার ওয়ার কোন হসপিটালে কাজ করেছিল, তারপর ফার্স্ট নার্সিং স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়, তার কি রোড মানে তিনি কি লিখেছিলেন, নোট অন নার্সিং, ইউজ স্ট্যাটিস্টিক্যাল ইমপ্রুভ কেয়ার। স্ট্যাটিস্টিক্যাল যে তিনি ডায়াগ্রামটা ব্যবহার করেছিলেন সেটা কি হয়েছিল, কেয়ারের মান বৃদ্ধি করতে হবে, কেয়ারের মান বৃদ্ধি করলে রোগী সুস্থ হয়ে যাবে। এখন আমরা এ বিষয়ে কিছু এমসিকিউ পড়ব, যে এমসিকিউগুলো আমার জানা দরকার। সে বিষয়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইজ নোন কি, আমরা কি জানি, লেডি অফ দ্য ল্যাম্প। এটা অবশ্যই লেডি অফ দ্য ল্যাম্প হিসেবে আমরা পরিচিত, অর্থাৎ পরীক্ষাতে কি রকম করে আমরা থাকবে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কত সালে জন্মগ্রহণ করেন, আমাদের 1820 সালে, এগুলো পরিচিত কোশ্চেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কত সালে মৃত্যুবরণ করেন, তিনি হচ্ছে 1910 সালে মৃত্যুবরণ করেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর বার্থ প্লেস কোথায়? ফ্লোরেন্স নাইটিঙ্গেল বার্থ প্লেস ইটালি। এই যে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু খুব ডিপলি কোশ্চেন আসে না, আমাদের পরীক্ষায় ছোট ছোট কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলোই আমাদের আমরা ভুল করে ফেলি। সুতরাং আমরা দেখি, ডিউরিং ক্রাইমিয়ার ওয়ার শি ওয়ার্ক অ্যাট, তিনি কোন হসপিটালে কাজ করতেন? কোয়েটারি ব্র্যাক হসপিটালে তিনি কাজ করতেন। এই বিষয়গুলো আমরা মনে রাখবো।
তারপর দ্য মেইন ফ্যাক্টর দ্যাট রিডিউস মর্টালিটি ইন দ্য ক্রাইমিয়ার ওয়ার ওয়াজ কী কী ছিল? স্যানিটেশন ইমপ্রুভমেন্ট। আমরা কি দেখেছি যে ক্রাইমিয়ার ওয়ারেতে তিনি যেটা হাইজেনিক মেনটেন করতে বলেছিলেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ফাউন্ডার ফার্স্ট নার্সিং স্কুল, কত সালে নার্সিং স্কুল প্রতিষ্ঠা করেন? অথবা এখানে ফ্লোরেন্সের নামও থাকতে পারে, নাও থাকতে পারে, 1860 সালে। দ্য ফেমাস বুক রিটেন বাই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ফেমাস বুক কি? নোট অন নার্সিং এ বিষয়ে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইজ নোন অ্যাজ কি? এটা হচ্ছে ফাউন্ডার অফ মডার্ন নার্সিং। তো আর ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইউজ হুইচ মেথড টু ইমপ্রুভ হসপিটালস কেয়ার, কোন ডায়াগ্রাম তিনি ব্যবহার করেছিলেন? সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক কি? কক্সকম্ব ডায়াগ্রাম, এটা তিনি ব্যবহার করেছিলেন। তো এই বিষয়গুলো তোমাদের জানা আছে, তারপরেও যে পরীক্ষায় কী ধরনের থাকতে পারে সেই বিষয়গুলো আমরা একটু পড়লাম। এরপর আমরা আসবো নার্স অ্যান্ড নার্সিং। নার্স অ্যান্ড নার্সিং নিয়ে এখানে কোশ্চেন হয়, সেখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে। সেটা হচ্ছে নার্স কি, অর্থাৎ যে কাজ করে সে নার্স। দ্য নার্স ইজ দ্য ট্রেন্ড হেলথ কেয়ার ওয়ার্ক হু প্রোভাইড কেয়ার, ট্রিটমেন্ট অ্যান্ড সাপোর্ট পেশেন্ট। এটা নার্সিং কি? নার্সিং ইজ দ্য কেয়ার অফ ইন্ডিভিজুয়াল, প্রমোট হেলথ, প্রিভেন্ট ডিজিজ অ্যান্ড হেল্প রিকভারি। তো এখান থেকে আমার কোশ্চেন পরীক্ষায় যেটা আছে কোয়ালিটি অফ নার্স, সেখানে বিভিন্ন অপশন থাকে। তো আমার অর্থগুলো আমার বোঝা দরকার, অর্থগুলো না বুঝলে আমি কিন্তু এবিসিটি দিতে পারবো না, কারণ সিমিলার অর্থগুলো থাকে, সিমিলার কোশ্চেনের অপশনগুলো থাকে। সেটা কম্পিটিশন, সহানুভূতিশীল হবে, নলেজেবল, জ্ঞান সম্পন্ন থাকবে, অবজারভেশন, পর্যবেক্ষণকারী থাকবে, গুড কমিউনিকেটর, ভালো তিনি কমিউনিকেট করতে পারবেন, পাঞ্চুয়াল, সময় নিষ্ঠা হবে, তারপর পেটিয়েন্স, ধৈর্যশীল থাকবে, অনেস্ট অ্যান্ড রেসপন্সিবল, সৎ এবং দায়িত্বশীল, ক্লিন অ্যান্ড হাইজেনিক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্কিল্ড, দক্ষ থাকবে, এরপর ইমপ্যাথেটিক, তার সহানুভূতি থাকবে। তো এগুলো একজন নার্সের, একজন মানুষের যে যতগুলো ভালো গুণ থাকবে, ভালো যে বিষয়গুলো সবগুলো একটা নার্সের থাকবে। এরপর আমাদের একটা কনফিউশনিক টপিক যেটা, সেটা হচ্ছে লেভেল অফ কন্টিনিউম। কন্টিনিউম অর্থাৎ কি? মানুষের একজন কি ধরনের অসুস্থ আছে সেটাকে বলা হয় কন্টিনিউম, হেলথ কেয়ার কন্টিনিউম। এটা হাই লেভেল ওয়েলনেস, অর্থাৎ পূর্ণ সুস্থতা, একজন মানুষ ভালো সুস্থ আছে। তারপর পরে নর্মাল হেলথ, তার স্বাভাবিক স্বাস্থ্য আছে, এবং মাইল্ড ইলনেস, হালকা অসুস্থ, সিভিয়ার ইলনেস, গুরুতর অসুস্থ, এবং ডেথ, মৃত্যু। এই ধাপটাকে বলা হয় হেলথ কেয়ার কন্টিনিউম। এরপর আমরা আসবো নার্সিং অ্যাকশন। নার্সিং অ্যাকশনের কি কি বিষয় থাকবে সেই বিষয়গুলো আমরা জানি। নার্সিংয়ের অ্যাকশন কি? নার্সিং অ্যাকশন আর অ্যাক্টিভ পারফর্ম বাই নার্স তো মিট পেশেন্ট নিড। একটা রোগীর যে যত্ন নিতে নার্সের কি কি কাজ করে থাকে সেই বিষয়গুলো তার হচ্ছে প্রাধান্য, এবং এটাই বলা হয় নার্সিং অ্যাকশন বা নার্সিং কার্যাবলী। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট করা, প্ল্যানিং করা, তারপর ইমপ্লিমেন্ট করা, তারপরে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, পেশেন্ট এডুকেশন, ইমোশনাল সাপোর্ট এবং ডকুমেন্টেশন। এটা কিন্তু হচ্ছে আমরা কিন্তু নার্সিং যে আমাদের নার্সিং অ্যাকশন এবং যে নার্সিংয়ের যে আমাদের ধাপ আছে সেই ধাপগুলো কিন্তু না, এটা হচ্ছে নার্স কী কী বিষয়ে কাজ করবে, অ্যাসেসমেন্ট করবে, প্ল্যানিং করবে, ইমপ্লিমেন্টেশন করবে, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন করবে, পেশেন্ট এডুকেশন দেবে, এডুকেশনাল সাপোর্ট প্রদান করবে এবং ডকুমেন্টেশন নথিকরণ করবে। এটা হচ্ছে নার্সিংয়ের কার্যাবলী ধাপ। তো এখানে কিন্তু আমরা গুলেই ফেলবো আবার নার্সিং প্রসেস কি, প্রসেসের ভিতরেও কিন্তু অ্যাসেসমেন্ট, প্ল্যানিং, ডায়াগনোসিস এগুলো আছে, কিন্তু এখানে অ্যাকশন আর প্রসেসের ভিতরে অল্প একটু তফাৎ আছে। সেই তফাৎগুলো, এই বিষয়গুলো আমরা জানি। নার্সিং স্ট্যান্ডার্ড। নার্সিং স্ট্যান্ডার্ড কি? অর্থাৎ নার্সিং সেবা দিতে গিয়ে যে বিষয়গুলো আমার মেনটেন করতে হবে, ঠিক আছে, আমার বিষয়গুলো মেনটেন করতে হবে, সেগুলো লিখিত আছে, সেই লিখিত আকারে প্রকাশ করে এবং এই অনুযায়ী আমাকে কাজে পরিণত করতে হবে। তাহলে নার্সিং স্ট্যান্ডার্ড প্রফেশনাল গাইডলাইন, অর্থাৎ নার্সিং স্ট্যান্ডার্ড বলতে প্রফেশনাল যে গাইডলাইন আছে সেটাকে বোঝানো হয়েছে। প্রফেশনাল গাইডলাইন অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তো প্রফেশনাল পারপাস কী কী? নার্সিং স্ট্যান্ডার্ডের পারপাসগুলো আমরা দেখি যে ইনশিওর কোয়ালিটি কেয়ার, মেইনটেইন পেশেন্ট সেফটি, গাইড নার্সিং প্র্যাকটিস, তারপর ইভালুয়েট পারফরমেন্স, লিগাল প্রোটেকশন ফ্রম নার্স। এরপর আমাদের যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে নার্সিং প্রসেস। নার্সিং প্রসেস হলো সিস্টেমেটিক ধাপ যেখানে সায়েন্টিফিক পেশেন্ট কেয়ার অ্যাপ্রোচের মাধ্যমে
নার্স রোগীর সমস্যাগুলো চিহ্নিত করে থাকবে। তো এরপর এটার উদ্দেশ্য কি হতে পারে, পারপাস কি, নার্সিং প্রসেসের পারপাস কি, পেশেন্ট প্রবলেম আইডেন্টিফাই, অর্থাৎ পেশেন্টের সমস্যা কি সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে ইন্ডিভিজুয়াল কেয়ার প্ল্যান, তার জন্য একটা কেয়ার প্ল্যান তৈরি করতে হবে। কোয়ালিটি অফ নার্সিং কেয়ার, এমন যেন তেন কেয়ার না, একটা যে আমি কেয়ার দেবো তার একটা কোয়ালিটিফুল কেয়ার হতে হবে, অর্থাৎ যেন পেশেন্টের সেটা কাজে লাগে। পেশেন্ট আউটকাম ইমপ্রুভ করা, যে পেশেন্ট আসলে আমি যে কেয়ারটা দিলাম সেটা আসলে কতটুকু ইমপ্রুভ হলো। প্রফেশনাল অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ আমার প্রফেশনাল অ্যাকাউন্টেবিলিটি বজায় রাখা, আমার প্রফেশনাল যে অ্যাকাউন্টেবিলিটি আছে সেটা আমাকে বজায় রাখতে হবে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নার্সিস প্রসেস, অর্থাৎ নার্সিং প্রসেস থেকে আমাদের পরীক্ষায় আসে সেটা নিয়ে বিস্তারিত করব। তো প্রিয় বন্ধুরা, এটা এই লেকচারগুলো আমাদের পোস্ট বেসিক নার্সিং লাইফলাইন পোস্ট বেসিক নার্সিং ভর্তি গাইড থেকে নেওয়া হয়েছে। এছাড়া তোমরা এই লেকচারগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এই লেকচার থেকে যদি তোমরা একটাও নতুন তথ্য জেনে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবে। পরবর্তীতে এইসব রিলেটেড যতগুলো লেকচার আমরা আপলোড দিব ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।